জনাব জয়নাল আবদিন। উনি এখানে অনেক দিন যাবৎ সাংবাদিকতার সাথে জড়িত, কমিউনিটির সার্ভিস দিচ্ছেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আরো বহু গুণান্বিত কাজে জড়িত। ওনাকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম জানাচ্ছি। জয়নাল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনি আমার প্রশংসা করলেন, প্রশংসা আল্লাহর, এবং আপনিও তো আমার চেয়ে বেশি গুণান্বিত। আপনি একজন আমি শুধু ভাবি সাংবাদিক নন, আপনি একটা টেলিভিশন চ্যানেলের মালিক, যেটা খুবই জনপ্রিয়, যেটা আমাদের দেশ, জাতি এবং বিশ্ব মানুষের জন্য সাহায্য করছে আমাদেরকে পরস্পরকে জানার, বুঝার, আমাদের দেশের সমস্যা, আমাদের দেশের সম্ভাবনা, যে জন্য আপনি কাজ করেন নিজেই, সেগুলোকে মানুষের সামনে তুলে ধরার এবং সত্যকে সামনে আনার যে সাহায্য করে এই চ্যানেলটা। এই জন্য আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, এবং আপনাকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাকে। দোয়া রাখবেন, জাস্ট দোয়া দোয়া প্রার্থী। অবশ্যই। জয়নাল ভাই, এই জুন থেকে যে উত্তাল পরিবেশ আমাদের বাংলাদেশে, প্রথম শুরু হলো বার্মা থেকে চিটাগাং, তারপরে চিটাগাং বর্ডারে, খেয়াল আছে কিনা আপনার? তারপরে চলে গেল আপনার পূর্বাঞ্চলে, উত্তরাঞ্চল, তারপরে চলে গেল সেই বগুড়া থেকে শুরু হয়ে সারা বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ভিলেজ, গ্রাম, বাড়ি, ঘর, কি হচ্ছে, কি হবে, এই সুন্দর একটি পরিবেশ আমরা কি দেখছি, আগামী প্রজন্ম কি দেখবে, কি আশা করছেন? আপনি একজন বাংলাদেশ, যে বাংলাদেশটি বাংলাদেশ নামে দেশ, এটির একজন দূত, অগ্রদূত, একজন সৈনিক। এখন নতুন বাংলাদেশ নামে যে দেশ আসছে, এর ভূমিকা কি হবে? যদি আমাদের নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বের বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু সমসাময়িক বাংলাদেশে কিছু বলেন। আপনাকে ধন্যবাদ। তো আমি সবার আগে আমি যেসব আমাদের নাতি, আমাদের এখন এরা আমার নাতির মতো হবে বয়সে, কিংবা ভাইয়েরা যারা আমার মতো বয়সী তো মানুষ মারা গিয়েছে, বা আমার ভাইয়ের ছেলের মতো বয়সী, আমার ছেলের মতো বয়সী ছেলেরা মারা গিয়েছে, এরা সবাই শহীদ হয়েছেন। আমাদের ইসলাম বলছে, ধর্ম বলছে, যারা দেশের জন্য জীবন দেয় ওদেরকে ওরা মরে গেছে এটা না বলে ওরা শহীদ হয়েছে এটা বলতে বলা হয়েছে। এরা তো কিছু পাওয়ার জন্য করেনি, তারা একটা অভূতপূর্ব কাজ করে গেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কষ্ট ছিল যে আমার দেশটা আমার সামনে বিনা যুদ্ধে একটা প্রেতাত্মা, একটা অপশক্তি, মূর্তি পূজারীরা নিয়ে যাবে, আর আমার দেশের মানুষ তাদের গোলামি করবে, এই দেশের মানুষ তাদের হয়ে কাজ করবে, এটা কখনো ভাবিনি। যে আমরা দেশ স্বাধীন করছি স্বাধীন থাকার জন্য, সেই স্বাধীন দেশটাকে কিছু কুচক্রী, কিছু, এদের নাম কি বলবো, কিছু কুচক্রী ক্ষমতালিপ্স দালাল, দেশদ্রোহী বিক্রি করে দেবে, এটা ভাবিনি। তো আমার বিশ্বাস ছিল আমাদের সন্তানরা একদিন অবশ্যই আমাদের চাইতে আরব যেসব এলাকা আমরা পাইনি 71-এর পরে যুদ্ধের সময়ে, বা 47 আমরা যেগুলো পাইনি, যেসব মুসলিম এলাকা যেগুলো বাংলাদেশ হওয়ার কথা ছিল, আজকের বাংলাদেশ বা পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল, সেগুলো আমরা হারাই ফেলেছি। আমাদের কেউ ছিল না, আমাদের সন্তানরা সেগুলো উদ্ধার করবে, এই বিশ্বাস আমি সবসময় পোষণ করেছি
এবং আপনার এখানে বলেছি আমাদের সন্তানরা আরো বড় একটা এলাকা নিয়ে 1000 বছর পরে হলেও এই দেশ উদ্ধার করবে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি আমার জীবনে আমাদের সন্তানরা, আমাদের এই প্রজন্ম সেই আমার স্বপ্নকে তারা বাস্তবায়িত করে দিয়েছে। এর চেয়ে বড় শুকরিয়া আমার কাছে আর কিছুই চাই না আল্লাহর কাছে। শুধু একটাই বলতাম, আল্লাহ এই দেশের জন্য অনেক দরবেশ আউলিয়া এখানে এসেছেন, তারা এসে চারদিকে অমুসলিম হিন্দু রাষ্ট্র কোনো কিচ্ছু নাই, মূর্তি পূজারীর দেশ, সেইখানে যে একটা ছোট জায়গাতে একটা মুসলিম প্রধান এলাকা হয়ে যাবে, সেটা স্বাধীন হয়ে যাবে, এটা আমরা ভাবিনি। বিয়ন্ড ইমাজিনেশন, চিন্তার বাইরে কিভাবে আমাদের সন্তানরা এই জিনিসটা সব থেকে বাস্তবায়িত করেছে। আমার এগুলো কোনো গল্প না, এটা আমি আজকে বলিনি, আমি এগুলো লিখেছি এবং আপনাদের টিভি চ্যানেলে এবং লন্ডন থেকে যেসব চ্যানেল আসে সেসব চ্যানেলে বা অন্য যেসব চ্যানেল আমি কথা বলেছি। এই জন্য এই পর্যন্ত বিদেশি চ্যানেলের সাথে কথা বলেছি আমি, এখন থেকে 5-7 বছর আগে থেকে আমি জানি। হ্যাঁ জয়নাল ভাই, আপনি একজন যোগ্য গণ্য ব্যক্তি আমাদের কমিউনিটির, আমাদের দেশের এবং ওয়ার্ল্ড ওয়াইড। দেখুন, দেশ, জাতিসত্তা এবং গ্লোবাল ভিলেজে আমরা বাংলাদেশি বাস করি। বাংলাদেশ নামের দেশটা এখন গ্লোবাল ভিলেজে বাস করে, তাই না? অবশ্যই। সেটা বাংলাদেশের মানচিত্রে ছোট্ট আকারে এক জায়গায় নয়, সারা পৃথিবী, বিশ্ব জুড়ে আমরা বাস করি। পৃথিবীর এমন কোনো জায়গায় নাই আমাদের ভাই বোনরা আমরা নাই, প্রবাসীরা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। এই প্রবাসীদের অর্থের, কষ্টের, উপায়ের অর্থ যেভাবে লুটতরাজ, যেভাবে ডাকাতি যা করছেন গত 15-17 বছর যাবৎ, সেটার বিচার মহান আল্লাহ রাব্বুল আলামিন করবেন অবশ্যই, ইনশাআল্লাহ। তাই না? আপনার আমার কষ্টের পয়সা এই অপচয়, অপব্যবহার যারা করছে, সদ্ব্যবহার না করে সেটার বিচার অবশ্যই করবে। এই যে 17 কোটি মানুষকে কষ্ট দেওয়া, 17-18 কোটি মানুষকে কষ্ট দেওয়া, সাজা দেওয়া, হাজার হাজার মানুষকে তাদের পিতামাতার কাছ থেকে দূরে রাখা, আয়না ঘরে রাখা এবং কেটে ফেলে দেওয়া, এই পানিশমেন্ট কে দিবে? কারা দিবে? এটা কি ইন্টারন্যাশনাল কোর্ট দিবে, ইউএন দিবে, না বর্তমান যারা এই সরকার আসছে তারা দিবে? আপনার আমি সারা বিশ্বের কাছে এটা বিচার চাই, শুধু বাংলাদেশ সরকারের কাছে নয়, পৃথিবীর যারা মানবতাবাদী দেশ আছে। আমি ছোট্ট একটা কথা অ্যাড করি আপনার সাথে জয়নাল ভাই। পৃথিবীর কাছে মানবতা নাই, জাতিসত্তা নাই। আপনি জাস্ট ছোট্ট একটু কথাই বললাম, ওয়ার্ল্ড পলিটিক্সে এখন খাই ভাব। আপনি জাস্ট এই কথাটা কেন বলছি আপনি নিজেই চিন্তা করে দেখুন। ওয়ার্ল্ড পলিটিক্সে বর্তমানে খাই ভাব। এখন জাতিসত্তা, মানবতা, মানব সভ্যতা আছে কিনা সেটা এক রাব্বুল আলামিন জানেন। কারণ যখন মক্কা বিজয় শুধু আল্লাহ নিজ হাতে করছেন, তাই না? আবাবিল পাখি দ্বারা। অবশ্যই। বাংলাদেশকে বিজয় আবাবিল পাখির মতো আল্লাহ রাব্বুল আলামিন করছেন, তাই না? সেটা তো আল্লাহর হুকুমই করছেন। অবশ্যই। না কোনো সৈনিক দ্বারা হইছে, না কোনো বুলেট দ্বারা হইছে। এটা হচ্ছে আল্লাহর অসীম রহমত। না সেটাই এক কথাই তো, না কোনো দেশের মহাশক্তি দ্বারা হইছে। যেভাবে হোক আল্লাহ করিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন করছেন। হ্যাঁ। সো
এখন কাউকে না জাতিসংঘ কাউকে দিয়ে আল্লাহ সব কাজ কাউকে না কাউকে দিয়ে করে। আপনি যতই কিছু বলেন, এই যে কেউ তো ভাবে নাই এই কুচক্রী, এই পঁচাত্তা, এই পিচাসকে কেউ হটাতে পারে। এবং এদের যে গর্জন এখনো নিউ ইয়র্কে আমি দেখি, মনে হচ্ছে যে আগামীকালকে হাসিনা আবার ক্ষমতা আসবে। আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে হাসিনাকে শাস্তি পেতে হবে। আমরা তাকে জীবিত হতে চাই। দেখুন, আমরা তার বিচার করব আমাদের মাটিতে, এবং তার বিচার হবে। হাসিনাকে রক্ষার জন্য ইন্ডিয়া যা কিছু করবে সে ব্যর্থ হবে। যুদ্ধ করতে পারবে, ওনার ভালো মন্দ তো আছে, উনি কি ভালো কাজ করেন নাই? দুই একটা বলেন। না, রাষ্ট্রের উন্নতির জন্য জয়নাল ভাই আমি ওনার লক্ষ লক্ষ কোটি কোটি দোষ আছে। উনি অনেক ক্ষতি করছেন, অনেক কিছু করছেন, কিন্তু দোষ যার গুণও তো আছে নাকি? আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। বিশ্বের অবশ্যই আপনি আমি জয়নাল ভাই দোষ গুণিত মানুষ নাকি? না, এটা বলতে হবে না। আমি আপনার বলি, আল্লাহ নিজে বলছে বিশ্বের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষ হত্যা করা। কেন? মানুষের জীবন দিয়েছে নিজে আল্লাহ। আল্লাহ বলছে তুমি তার হত্যা, তোমার 70 বছর বাঁচত একটা লোক, তাকে আপনি 15 বছর বয়সে মেরে ফেলেছেন। এই যায় আপনাকে আল্লাহ, আপনি যত কিছু করেন এইখান থেকে আপনি রেহাই পাবেন না। সে 15 ইয়ার্স তারও বেশি শেষ প্রকাশ্যে গোপনে মানুষকে যে অত্যাচার করে মানুষকে মেরে ফেলেছে। শুধু কি জন্য? সে আমরা ওনার বিপক্ষে ছিলাম। আমরা কোনো অন্যায় করিনি। আমরা আমার দেশকে ভালোবাসি, আমার ধর্মকে ভালোবাসি, আমার মানুষকে ভালোবাসি। আর উনি ওই কেন তুমি বাংলাদেশকে ভালোবাসো? আমি যুদ্ধ করা মানুষ, এর যুদ্ধ করা বহু মানুষ সে মেরে ফেলেছে, তার দেশ স্বাধীন করেছে। অথচ হাসিনা, তার বাপ, তাদের এন্টার ফ্যামিলির মধ্যে কোন লোক মৃত্যুবরণ করে যুদ্ধের সময়। বরঞ্চ হাসিনাকে পাকিস্তানের টাকা খাইয়া, পাকিস্তান সরকারের পয়সা খাইয়া হাসিনা, তার এন্টার ফ্যামিলি, তার ছেলে মেয়েরা পাকিস্তান না যাইয়া, কোথাও না যাইয়া তারা ঢাকাতে ছিল এবং তাদেরকে প্রটেকশন দিয়েছে আমেরিকান পাকিস্তানের আর্মি। সেই হাসিনা বলে তারা দেশ স্বাধীন করেছে। যাদের এন্টার গোষ্ঠী পাকিস্তানের তাকে টাকা খাইয়ে বেঁচেছিল 71 যুদ্ধের সময়, যেখানে মানুষ মেরেছে পাকিস্তান আর্মি, আর সেই পাকিস্তান আর্মি তাকে রক্ষা করেছে। আজকে সেই যারা দেশ স্বাধীন করছে ওরা হচ্ছে তার কাছে রাজাকার, আর সে হচ্ছে দেশপ্রেমিক, যে ইন্ডিয়ার দালালি করে, যে বলে সে তার স্বরাষ্ট্রমন্ত্রী বলে শেখ হাসিনার সাথে আর ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই থেকে নিন্দনীয় মন্তব্য কি হতে পারে? দেখুন, এগুলো হলো রাজনীতির একটি রাজনীতি না, আপনার দেশকে নিয়ে রাজনীতি করবেন না। প্রত্যেক এক নায়ক তার স্বদেশের উন্নতির জন্য বিদেশ থেকে টাকা নিয়ে সম্পদ নিয়ে আসছে, সম্পদ চুরি করেছে, জোর করে নিয়ে আসছে। আর এই দালাল, এই দেশদ্রোহী আমার টাকা দিয়েছে ইন্ডিয়াকে, আমার টাকা দিয়ে ইন্ডিয়া বাড়ি তার মানুষ ঘর করে, বাড়ি করে, আমার টাকা দিয়ে সেকেন্ড হোম। ভাই আমরা আসছি, দেখুন আপনার ভিতরে আমরা একটা বিষয়ভিত্তিক আলোচনা করি, কথাগুলো এই দেশে দিয়েছে। হ্যাঁ বলুন। আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে কি, হাসিনা অনেকগুলো ভালো কাজ করেছে, ঠিক আছে না? আমি বলছি আমি আপনার সাথে একমত, আমি দ্বিমত না, আমি একমত। আপনি দুনিয়ার সব ভালো কাজ দিয়া একটা মানুষকে যে লোকটা মেরে ফেলেছে তার জীবনটা ফিরে যান, সেটা তো আর পারবেন না। সুতরাং তার যে অপরাধ, যদি আজকে সেই লোকটা আপনি হতেন, আপনার সন্তান হতো, আপনার বাবা হতো, আপনি হাউ উড ইউ এক্সপ্লেইন ইট? তো আর জীবনে পারবেন না। রব্বুল আলামিন একমাত্র পারবে, আল্লাহ রব্বুল আলামিন। আর পৃথিবীর কোনো মহাশক্তি নাই তাকে ফিরিয়ে দেওয়া।
সুতরাং এই সব মানুষের কান্না, মানুষের আর্তনাদ বিডিআর হত্যাকাণ্ডের দিন 2009 সনে যেই অভূতপূর্ব অদৃষ্টপূর্ব যেই হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আর্মির যে মানুষকে মেরে ফেলেছে, এরা কি কান্নাকাটি করেছে, কি অবস্থা তাদের। বাচ্চা বাচ্চা হয়েছে, বাচ্চা তার বাবাকে দেখেনি। হ্যাঁ, আপনার এটা তো উনি পাওয়ারে আসার সাথে সাথে এই যে তাকে আপনি কোন দিকে বাঁচাবেন? তার কি অপরাধ এখানে? সে শুধু কি বিএনপির লোক পাচ্ছে, জামাতের 7 জন 8 জন লোককে ফাঁসি দিয়েছে, তারা কোনো অন্যায় করেনি। তারা পাকিস্তানের পক্ষে ছিল ওপেন, আর তোমরা পাকিস্তান থেকে খেয়ে এসো। রাজাকার যদি অন্যায় করে থাকে, তুমি আরো বড় রাজাকার। তুই পাকিস্তান টাকা খেয়ে ছিল বাংলাদেশে, তোর বাবা ছিল পাকিস্তানে, তাহলে পাকিস্তান কেন তাকে মারেনি? আজকে তুমি ভালো মানুষকে মেরে ফেলেছ, তুমি আমার সেনাবাহিনীর লোকে সবচেয়ে বেস্ট অফিসারকে মেরে ফেলেছ, যেখানে মেজর জেনারেল পর্যন্ত ছিল। তোমার কোনো বিচার হবে না? তোমার কোনো বিচার করতে দিবা ইন্ডিয়া কোনো অধিকার বলে যে সেই হাসিনাকে সে আমার কাছে দিবা, তাকে দিতেই হবে। তারেক রহমান বলছে যে যদি তুমি আমার সাথে ভালো সম্পর্ক চাও, তাহলে তারেক রহমান সাহেব এটাই বলছে, তা তোমাদেরকে আমরা হাসিনাকে দিতে হবে জীবিত অবস্থায়। এদেশে মানুষ তার বিচার হবে নাকি কি তাকে ছেড়ে দেওয়া হবে, এদেশে জনগণ সেটা বিচার করবে। জনগণ এটা রাস্তাঘাটে তার বিচার করবে। তারেক রহমান সাহেব কি কে? তারেক রহমান সাহেব কি ছিলেন না বিএনপির এখনকার মানে ভারপ্রাপ্ত। কেন? সে তো আর বাংলাদেশে যাবেন না, সে তো বাংলাদেশ ডিজিএফআই আর্মির কাছে ডিগ ডকুমেন্ট দিয়ে আসছেন। খুব খুব থ্যাংক ইউ আমি একটু কথা বলি, ঠিক আছে? আসার সময় কি এটা কি আপনার জানেন না? আমি বলি, আমি ভালোভাবে জানি, আলহামদুলিল্লাহ। আমি জানি না বাংলা, আল্লাহ মাফ করে আমি জয়নাল ভাই, হি ইজ অনারেবল পারসন, শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি। আমি মিডিয়া কর্মী হিসাবে এই কথাটা বলছি। আচ্ছা, ঠিক আছে। কারণ সে না, আমি শেষ করি। সে আমার কোনো এনিমি না, সে একজন বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। সে গত 15-16 বছর যাবৎ যে পানিশমেন্ট পাচ্ছে, এই পানিশমেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করুক, এই দোয়া আমি করি। এবং তার মা যে পানিশমেন্ট গত 16 বছর যাবৎ পেয়েছে, খালি অন্যায়ভাবে সে কোনো টাকা চুরি করে নাই, অ্যাকাউন্টেই টাকা পড়ে আছে, অন্য অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, তাই না? এই অন্যায়ভাবে তাকে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে, সেটার বিচার বাংলাদেশ জাস্টিস ডিপার্টমেন্ট সেটা করবে আমি মনে করি, যদি বাংলাদেশের রিয়েল জাস্টিস কেউ থাকে। তবে তারেক রহমান আমার বা বাংলাদেশের কেউ শত্রু নয়, যদি সে ভালো মানুষ হয়। কারণ তার সাথে একটা কুচক্র ছিল, সে কুচক্রের সাথে জড়িত হয়ে তার ক্যারেক্টারের কারণে সে বিগড়িয়ে গেছিল। যাই হোক, এখন আল্লাহ পাক তাকে রক্ষা করুক, সে মানুষের মতো মানুষ হোক এবং দেশ পরিচালনা করুক এবং দেশের মানুষকে ভালোবাসুক, আমার দোয়া থাকবে। আমি আপনাকে একটা কথা বলি। জি ভাই, আপনি মরহুম মাওলানা সাইদি সাহেবকে চিনেন? চিনতেন? মাওলানা সাইদি, ঠিক আছে ভাইজান, আমি ছোট্ট আপনি আমার প্রশ্ন, আপনি উত্তরটা দেন, চিনেন কিনা? উনি যেদিন ফার্স্ট নিউ ইয়র্কে আসছেন মদিনা মসজিদে, ফার্স্ট আমেরিকাতে আসছে মদিনা মসজিদে, রাইট। ওনার সাথে ওখানে আমার পরিচয়। আর লাগবে না, হয়েছে আমার কথা। থ্যাংক ইউ। এবার শুনেন, অর্থাৎ তাকে আমরা সবাই বিশ্বাস করি। আমি তাকে দিয়ে আপনার কথাটা উত্তর দেব যে তারেক রহমান কেমন মানুষ, এই প্রশ্নটা আপনি করেছেন, আমি উত্তরটা দিচ্ছি
এবং আমার সাক্ষী হচ্ছে কে মাওলানা সাইদি সাহেব। আমি শেষ করি না, শুনেন। আমি 2014 সনে লন্ডন গিয়েছিলাম ওয়ানলি টু মিট তারেক রহমান। তাকে আমাকে কখনো ফেস টু ফেস দেখিনি আগে, সোজা কথা। তারা 3 বার ক্ষমতা ছিলেন, আমি কখনো ওনাকে আমি দেখিনি, সামনাসামনি দেখা হয়নি। তারপরে আমি যখন গেছি তখন আমি ঠিক তাকে কি প্রশ্ন করছি জানেন? আমার সামনে জীবিত ছিলেন 2 জন, এখনো আছেন 2 জনে। তারেক রহমান সাহেব সব দেখা গেছে, লন্ডনে দেখা করছি, লন্ডনে গেছি দেখা করার জন্য। আমি 2014 সালে হ্যাঁ দেখা হয়েছে। আমি 2 ঘন্টা 3 মিনিট কথা বলছি, এক ঘড়ি দ্বারা 2 ঘন্টা 3 মিনিট কথা বলছি, লংগেস্ট টাইম আমি তার সাথে কথা বলছি। আমি যাই একটা প্রশ্ন করেছি, যে 2 জন জীবিত আমার সাথে গেছে আমার সামনে, তারেক রহমান সাহেব এরকম, আমি এইভাবে বসছি, আমার কাছে মনে হচ্ছে আমি উত্তরমুখী, ওনারা আমার সামনে দক্ষিণমুখী। উনি এখানে, আর ওনার যিনি গেছেন ওনার সাথে, ওনার নাম হচ্ছে মাইদুর রহমান। মাইদুর রহমান ছিলেন তৎকালীন ওই বিএনপি। উনি আমার শোতে আসছেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, উনি এবং একজন ব্যবসায়ী, উনি আমার বন্ধু। আমার সেই বন্ধু আমার সাথে, আমার বাম পাশে, আমি ডাইন পাশে, তার রহমান আমার সরাসরি সামনে, আর এই পাশে হচ্ছে মহিদুর রহমান ভাই। তো আমি ওনাকে বললাম স্টার্টিংটা কিভাবে শুরু হয়েছে, আপনারা 3 বার ক্ষমতায় ছিলেন ভাই, কথা শুনেন, আমি কখনো আপনাদের কাছে যাইনি, ক্ষমতা থাকাকালীন আমরা কখনো আমি আপনার কাছে যাইনি। এখন আসি জানার জন্য এই বাংলাদেশে এই অবস্থা। 19 কিন্তু তখন সময় কোনটা, খুব দুর্দিন বাংলাদেশে, 2014 সন, খুব দুর্দিন বিএনপির। আমি আসি জানার জন্য যে এসব জাতি আপনার কাছে, তখন উনি কিন্তু বিএনপির একজন সাধারণ নেতা ছিলেন। আজকে যে পজিশন, আজকে যে পরিচিতি, আজকে দক্ষতা উনি দেখাইছেন, সে যে দেখেন যোগ্যতা, দেশ চালনা করার একটা ভূমিকা রাখতে পারেন, সেটা তখন তার ছিল না। সাধারণ একজন লিডার ছিলেন। তথাপি আমি আমার স্বপ্ন ছিল, আমার প্রেডিকশন ছিল যে যদি দেশ থাকে, তারেক রহমান টুডে আর টুমরো উইল বি দ্য প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমার একটা বই আছে, বিডিআর ম্যাসাকার টার্গেট বাংলাদেশ। আমার বইয়ের নাম কি, বিডিআর ম্যাসাকার টার্গেট বাংলাদেশ। 2009 সনে হত্যাকাণ্ডের উপরে এটা লেখা বই আমার। ওই বই আমি তাকে 3 বার বই পাঠিয়েছি এইখান থেকে। প্রথম বইটা নিয়ে গেছিল ডাক্তার, ওই যে বিএনপির প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি, হ্যাঁ উনি, ওনাকে দিয়েছি, ওনার মধ্যে পাঠাচ্ছি। সেকেন্ড বই নিয়ে গেছে আমাদের এই গিয়াস ভাই, গিয়াস আহমদ, আপনি চিনেন গিয়াস আহমদ, বিএনপির। হ্যাঁ গিয়াস আহমদ। 3 নম্বর বই আমি নিজে নিয়ে গেছি। সব বই এক কথা রাখেছিল, প্রেজেন্টেড টু মিস্টার তারেক রহমান, দ্য নেক্সট প্রেসিডেন্ট or প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই ছিল আমার লেখা। আল্লাহর রহমত কি, আমার এই তথ্য, আমার এই কথা, আমার এই প্রেডিকশন নাও ইজ কামিং টু ট্রু। আল্লাহ কি হুকুম আমি জানি না, মাত্র কয়েক বছর আগে বলেছি, যখন তারেক রহমান সাহেবের কোনো আজকের মতো কিছু ছিলেন না, আমার সেটা তো সত্য হয়েছে। এখন আসি ওইখানে কি বলছিলাম, ওই সম্বন্ধে কি আপনি চিনেন কি না আমাদের মাওলানা সাইদি সাহেবকে? তো আমি যাই বললাম, আমি আপনার কাছে আসছি জানার জন্য দেশ ও জাতি আপনার কাছে কি প্রত্যাশা করে, কি আশা করতে পারে। উনি আমাকে বললেন, এই উত্তর পেতে হলে আপনাকে 3 দিন থাকতে হবে, আমার 3 দিন পর উত্তরটা পাবেন। কোথায় পাবো? কয় যে আমি একটা সেমিনারে বক্তব্য রাখবো, সেখানে উত্তর পাবেন। আমি বললাম যে আমি যে কথা বলি, এই হচ্ছে 21শে সেপ্টেম্বর 2014 সন, আমার কথাটা যেটা মনে আছে। আমি চলে যাবো, যে আমি বার্মিংহাম থেকে আমি নিউ ইয়র্কের আমার ফ্লাইট, আমি থাকবো, সকালে চলে যাবো। আমি 100 মাইল দূরে এখান থেকে, লন্ডন থেকে 100 মাইল দূরে এটা। আমার সাথে আমি পারবো না লিডার, আমাকে এখন বলেন। তাই আমি একটা গল্প বলি। আমি বলেন, গল্প বলেন। কয় যে একবার মাওলানা সাইদি সাহেব হাওয়া ভবন আসছিল। হাওয়া ভবন নিয়ে কত বদনাম, কত কাহিনী, কত কিচ্ছা। তো হাওয়া ভবনটা কি ছিল? তার গবেষণা কেন্দ্র। তাকে বানাইছে সন্ত্রাসী কেন্দ্র, বানাইছে ওনারা। পত্র পত্রিকা, টিভি চ্যানেলে যদি কাউকে ইন্ডিয়া ভয় করে পৃথিবীতে,
কোন দেশকে, কোন ব্যক্তিকে, তা হচ্ছে জিয়া পরিবার। কারণ জিয়া ছিল একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি ছিল ইন্ডিয়ার কুসুর। তারপরে কি হলো, উনি বলেন কি বলছে উনি, উনি আসি বলল যে আমি আপনার জন্য মুনাজাত করবো, মুনাজাত করবে আর কি, মুনাজাত, রাতের জন্য কথাগুলো স্পষ্ট আসে না। আমি বই করেন তো উনি কি করলো, ইয়া আল্লাহ, শহীদ জিয়ার মৃত্যুর পরে যত লোক হয়েছিল তার জানা যায়, তারেক রহমানের মৃত্যুর পরে যেন তত সংখ্যক লোক আবার এই তার জানাজা আসে, তারেক রহমানের জানাজাতে যেন সমপরিমাণ লোক আসে। তো উনি আমাকে বললেন, আমার খুব খারাপ লাগছে যে সাইদ হিসেবে আমার জন্য এটা দোয়া করলো, এটা উনি দোয়া করলো আমার জন্য, আমার মরার কথা উনি বললো। কিন্তু একটু পরেই আমার মন চেঞ্জ হয়ে গেল। আমি বলছি উনি ঠিক দোয়া করেছে আমার জন্য, সাইদি সাহেব আমার জন্য সঠিক দোয়া করেছে, আমি এটাই চাই। আমার কি বলছি শুনুন, আমি বলছি লিডার আমাকে আর কিছুই বলতে হবে না, আমি আপনার উত্তর পেয়ে গেছি, আমি আমার প্রশ্ন উদ্ধার করতেছি, আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। অর্থাৎ আপনার দেহে শহীদ জিয়ার, দেশপ্রেমিক জিয়ার, যে যিনি স্বাধীনতা ঘোষণা করে আবার যুদ্ধ করে যে স্বাধীন করে দিয়েছেন, তার রক্ত প্রবাহিত হয়, ওনার মতো দেশপ্রেমিক কোথাও নেই। যিনি তার ছেলে মেয়ের কথা বাদ দিয়ে, স্ত্রীর কথা বাদ দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছেন দেশের বিরুদ্ধে, পাকিস্তান আর্মির বিরুদ্ধে, আর্মি ক্যান্টনমেন্টে। বিশ্বে এমন কোন নজির নাই যে ব্যক্তি তার সন্তান ছেলে মেয়ে সবের মায়া ত্যাগ করে, ইয়াং মানুষ তখন জিয়াউর রহমান ইয়াং, তার ক্রমে বয়স কত, 4 বছর 5 বছর, আর এই যাবে 2 বছর 2.5 বছর, এই শিশুদেরকে রেখে, ওয়াইফকে রেখে, নিজের জীবনকে বাদ দিয়া উনি আই মেজর ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কত সাহস, কত ত্যাগ! সেই লোক পাবো কোথায় আমরা? এই জাতি কোথায় পাবে সেই লোক? বিশ্বের ইতিহাসে এমন কোনো নজির নাই। আব্রাহাম লিঙ্কন যুদ্ধ করেছে আমেরিকার বিরুদ্ধে, আমরা সেই দিকে অনেক পুরনো দিকে গেছে। আমি শেষ করি, আমি এই প্রসঙ্গে এখানে শেষ করবো। তাহলে আমি বিশ্বাস করি তারেক রহমান কোনো অন্যায় করেননি। যে মুসলিকা দিয়েছে, তাকে এমন মারিয়েছে, এমন মেরেছে, ইন্ডিয়ান মানে দালাল ছিল ওগুলা, ইন্ডিয়ান রয়ের মাধ্যমে তাকে মারা হয়েছিল, মনে হচ্ছে মরে গেছে, এটা আর হবে না। ঠ্যাং ঠুং ভেঙে দিয়েছে, যা হাঁটতে তার 3-4 জন লোক ধরে তাকে কোর্টে নিত। আপনি সেসব দৃশ্য টিভিতে আমি দেখছি, আপনারা দেখছেন। এমন মানুষ বাঁচতে পারে না, এটা আল্লাহর রহমত। ওরা বলছে আর বাঁচবে না, যেখানে ন্যায় নিবে, যখন শিওর হয়েছে ডাক্তাররা যে এটা আর বাঁচবে না, তার ক্যামেরা বেশি আসবে না, লন্ডনে চলে যাবে। তারপরে এয়ারপোর্টে যখন যায়, যখন ওখানে লিখে নিয়েছে যাওয়ার আগেই, সে তো তাও বেউস, সে তো তার সেন্সে ছিল না। সেন্সলেস জিয়াউর রহমানের সন্তান সেন্সলেস অবস্থায় তার কাছে মুসলেখা নেওয়া হয়েছে যে আমি জীবনে কোনোদিন আর বিএনপির রাজনীতি করব না। এয়ারপোর্টে যাওয়ার পরে এবং দেশে ফেরত আসবো না। হ্যাঁ শুনেন না, দেশে ফেরত আসবো না, দেশেও আসবো না। হ্যাঁ, তাইলে কেন? কত ভয় জিয়াউর রহমানের ফ্যামিলির কে, জিয়ার ছেলেকে, তখন তো উনি কোনো পদেই ছিলেন না ওই সময়। আপনি চিন্তা করেন না, আমার কথা হলো এটা বাংলাদেশের একটা এজেন্সি ডিজিএফআই, এনএসআই, এটা অবৈধভাবে এটা কিভাবে করতে পারে? আপনি যেটা বুঝে সেটা করেন, আমি একজন লোকের নাম বলি, ইন্ডিয়ান। না, মাই কোশ্চেন ইজ, এটা তো ওরা করেনি, এটা করেছে ইন্ডিয়া। এই যে হাসিনাকে ক্ষমতা বসেছে, এটা ইন্ডিয়া করাইছিল। না, তারা তো নাম দিছে বাংলাদেশ এজেন্সি, ডিজিএফআই, এনএসআই করছে এটা। না, এটা ওদের হয়ে করেছে। জিনিসটা হচ্ছে কি, একটা চক্র, এই চক্রটা ইন্ডিয়ার তারা নিয়ন্ত্রিত ছিল, যে চক্রটা ওরাই আবার আজ পর্যন্ত এটা কন্টিনিউ করতেছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই হাসিনা 73 দিন না 273 দিন কন্টিনিউ ঢাকা অবরোধ করেছিল।
আজকে যেসব দল আছে এইসব দলগুলো সবাই সমর্থন করেছে I know that. বিএনপিকে আউট করার জন্য। Anyway, রাখ, বাদ দেন, ওই সাবজেক্ট আমরা গত হয়ে গেছে। এখন সামনের দিকে বাংলাদেশ নতুন প্রজন্মের উন্নয়ন এবং বাংলাদেশ যে ভূমিকায় আছে, বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে ওনাদের অবস্থান এবং বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের বর্তমান অবস্থান কোন দিকে, অ্যাডমিনিস্ট্রেশন কি করবে, তার সম্পর্কে কি বলবেন? আচ্ছা, তাহলে এটা অনেকগুলো প্রশ্ন একত্র করে ফেলেছেন আপনি। না, প্রথম হলো বর্তমান বাংলাদেশ কোন অবস্থানে আছে, আমাদের করণীয় কি এবং অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থান কি। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা আছে এটা আপনি জানেন যে আমরা আলহামদুলিল্লাহ, অনেকে বলে এটাকে দ্বিতীয় স্বাধীনতা, আমি এটাকে আরো দূরে নিয়ে আর বেশি মনে করি, সেটাই যাব না। আল্লাহর রহমতে আমরা এখন স্বাধীনতা অর্জন করেছি। আমাদের আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই অর্জন করেছি। হ্যাঁ, আমরা কি 71-এ স্বাধীন হই নাই? না না, আমি বলছি আমার যদি আমরা অন্য মত আছে সেটা আমি এক্সপ্লেনেশন দিলে লম্বা সময় লাগবে। এটাকে আমি মনে করি 4 নম্বর স্বাধীনতা। বুঝা গেছে? 71-এ যে আমরা 47 স্বাধীন হয়েছি, সেকেন্ড টাইম স্বাধীন 71-এ, থার্ড টাইম স্বাধীন অবশ্যই 47-এ স্বাধীন হয়েছি। হ্যাঁ, এটা তো 100%। যদি আমরা যে পাকিস্তানের অংশ না হইতাম 47-এ, তাহলে জীবনেও আশা করা যেত না। না হইতো না, শেষ, ফিনিশ। তো আমাদের অশিক্ষিত বাবারা, সবচেয়ে বড় কথা আল্লাহর রহমতে আমরা 47-এ পাকিস্তানে জয়েন করে মুসলমান রাষ্ট্র দেশ যেটা, ওখানে আমরা ঢুকছি, যার জন্য ওইখান থেকে ইন্ডিয়ান চক্রান্তে আমরা বেরিয়ে আসছি, আবার ইন্ডিয়ানকে ধরার জন্য আবার স্বাধীন হয়েছি। আমরা এখন ইন্ডিয়াকে ধরবো। এখন সোজা কথা, আমার লক্ষ্য হচ্ছে ইন্ডিয়াকে ভেঙে দিতে হবে, কোনো কথা নাই। একবার হাত তুলবে, এখন কয় কি আমরা কি পাকিস্তান থেকে অস্ত্র আনতেছি, ভয় দেখা, তোমরা আমাদের যুদ্ধ করবা, আমরা 3 জায়গায় আছি, একদিকে সমুদ্র, হেঁটো আমাদের দখলে আছে, তোমরা যাবে কোথায় আর যাবো কোথায়, দেখবি তোরা। না, এখন তো সমুদ্র আমরা আমেরিকাকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি, মোস্ট ওয়েলকাম। আমি ইন্ডিয়াকে আমি শুনেন, যদি যেখানে পুরা ইন্ডিয়া দখল করে ফেলছে আমাদের দেশটা, আমাদের পুরো ইন্ডিয়া কন্ট্রোল করতেছে, সেখানে একটা দ্বীপ যদি দিয়া আমি আমার দেশটা রক্ষা করতে পারি, বাকি অংশ মোস্ট ওয়েলকাম। আমেরিকার যুদ্ধ জাহাজ যখন আমাদের সেন্ট মার্টিনে চলে আসছে, আল্লাহর রহমত, তা আমরা তো এখন পার্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নাকি? না, পার্ট বলবো না, নো নো না, উই আর নট পার্ট অফ নো। আমরা চাচ্ছি আমরা এমন একটা দেশের সহযোগিতা চাই। আমি সবচেয়ে প্রথম বিগিনিং আমি যখন প্রেসিডেন্ট ক্লিনটন ঢাকা গেছিল, তখন ওনাকে ধামরাই যাবে আর আমাদের শহীদ মিনারে উনি মানে ফুল দিতে যাবে। সেই দিন ইন্ডিয়া বলছে কি, খবরদার তুমি যাইবে না, আমাদের কাছে খবর আছে যে তুমি আক্রান্ত হইতে পারো। এটাই আমেরিকার নিজের চ্যানেলের নিউজগুলো আমি এইসব সংগ্রহ করি। আমি জানি। হ্যাঁ, জানেন? আমি জানি না। হ্যাঁ, শুনেন না তো, তারা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে দেয় নাই, কত ধরনের নাটক, কত ধরনের কিছু করছে। এখন আজকের ইউনূস সাহেবকে অপমান করার জন্য, জেলে ঢুকানোর জন্য, সুদখোর, এই খোর সেই খোর বলি, তাকে অপমান করা হয়েছে, তাকে ঘন্টার পর ঘন্টা কোর্টে দাঁড় করে রাখা হয়েছে। একজন নোবেল পুরস্কার বিজয়ীকে এভাবে অপমান আল্লাহ সইতে পারে না। ডক্টর ইউনূস সাহেব নামাজ পড়েন, কমপক্ষে নামাজি, উনি মিথ্যা বলেন না, উনি একটা ব্যাংক সিস্টেম চালু করেছেন দেশে, সারা বিশ্বটাকে মেনে নিয়েছে, আর তাকে অপমান করা হয়েছে। তো আল্লাহ তাকে উপরে উঠে নেই, আজকে তারা বলে কি, আমেরিকারকে সাহায্য নেয়, তুই আমেরিকার পাশে তোর ছেলে মেয়ে সব বিদেশি বিয়ে করেছ, তোর ছেলে মেয়ে, তোর মেয়ে, তোর নাতি পুতি যা আছে সব তো আপনজন, সব তো বিদেশি মেয়ে, খ্রিস্টান মেয়ে, ইহুদি মেয়ে, হিন্দু মেয়ে বিয়ে করছে, তোর পড়াতে হিন্দু ছেলে বিয়ে করছে, আবার তোর ছেলে কি বলো না, তো আমি অপমান করে কথা বলবো, এ তো মানুষ না যে তার দেশকে বেশি বেলায় হিন্দুর কাছে, আমার দেশকে বেশি বেলায়। এখন দেখুন,
আপনি আমি আমার দেশ ইনশাআল্লাহ আপনাকে যে প্রশ্ন করছি প্রশ্নের উত্তর দেন, আপনি অন্যদিকে চলে যান কেন? না রাখেন, ঠিক আছে। তো আমি মনে করি আমরা আল্লাহর রহমতে বর্তমান সরকার নেতৃত্বে আমাদের দেশ একটা ভালো পর্যায়ে আস্তে 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 এগিয়ে যাচ্ছে। 1 মাসের মধ্যে অনেকখানি ডেভেলপ হয়ে গেছে। অনেক টাকা আমাদের দেশে আসতেছে। আমাদের সন্তানরা, আমরা যারা বিদেশে আছি, আমরা সবাই খাইয়ে না খাইয়ে আমরা আমার দেশের টাকা, ওখানে টাকা পাঠাই। আপনারাও পাঠাচ্ছেন, সবাই পাঠায়। তা আমাদের মানুষ অনেক আনন্দে আছে যে আমরা আমাদের নিঃশ্বাস ফেলতে পারতেছি, আমরা কথা বলতে পারতেছি। আমি যে আমার কাছে খাবার নেই, আমি বলতে পারছি, আমি নামাজ পড়তে পারতেছি, আমি আজান দিতে পারতেছি, আমি মাথার টুপি টুপি পড়তে পারতেছি, আমাকে কেউ মানা করে না। আমাকে হিন্দুরা আসে আমার ঘরে, আমাকে এখন সাবুক মারতে পারে না। আমার ঘর আমি সামলাই এখন। এই যে আনন্দ, মানুষ যে কত খুশি, এটা আপনি যদি গ্রামে যান কিংবা টেলিফোন করেন, তারাই বলবে যে আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ঝড় বৃষ্টি বন্যার মধ্যে জানি এখন বর্তমান সরকারকে যে বিভিন্ন দল মত নির্বিশেষে ওরা মাত্র 1 মাস হয়ে আসলো, মাত্র 1 মাস 2 দিন 3 দিন হয়ে আসলো। চিন্তা করেন গত 15 বছরে তোমরা কিছু করতে পারলা না, কোনো কিছু একটা পশমও পালাইতে পারলা না। এখন সুন্দরভাবে বলো কবে ইলেকশন দিবা, এটা জানাও। এগুলা কেন? শুনেন, পলিটিক্সরা যারা পলিটিশিয়ান তারা তাদের কথা বলবে, কিন্তু তারা কেউ বলে নাই যে আপনি আজকে নেমে যান। তারা বলছে যৌক্তিক সময় দিতে হবে, যৌক্তিক। এবং যে মেইন পার্টি, যে দলটা বড় দল, ওই দলের মহাসচিব যদি এই কথা বলে, এটা তো একটা দুঃখজনক। না না না, বলা মানে এটা নয় যে এরা ওনাকে আউট করে ফেলবে। নো, ওনার বিরুদ্ধে কোনো আন্দোলন করা হয়নি, হবেও না, কোনো মিছিল করা হবেও না। এটা ওনারা বলছে, এটা ওনারা যেহেতু রাজনীতি, যেহেতু ওনার দলের লোকের মানুষের মধ্যে ভয়, যদি আবার যদি আমরা কথা বলতে না পারি, আমি মনে করছি এটা না। মানুষের শুনেন, ওই একটা কথা আছে কি, ওই পুলিশ, হ্যাঁ পুলিশ, না না, একটা কথা আছে যে ওই যার বাপের কুমিরই খাইছে সে দেখি দেখলেও মনে করে এটা মানুষ কুমির। হ্যাঁ, আর যে গরুকে ঘর ফোড়া গরু সিঁদুরে পালায়, বুঝছেননি? ওই বাঘ দেখলে লাল লাল মেঘ দেখে বর্ষা কি কালে জ্যৈষ্ঠ মাসে, বুঝে গেছে নাকি? তখন মনে করে বলে আগুন লাগছে, আগুন আসতেছে, আমাদের পুরো এরা আর কি। এটা না, ওনারা সেটা বলতেই পারে, ওনারা রাজনীতি করে, ওরা বলবে। কিন্তু সবাই একটা কথা বলছে, ওনাকে যৌক্তিক সময় দেওয়া হবে। আমি আপনার এক কথায় আমি বুঝে নিছি, ওটা রাজনৈতিক কথা। বাস্তবিক যতদিন সময় লাগবে ততদিনে উনি কাজ করবেন। এটা ওনাকে একটু ডিস্টার্ব করার। আর আরেকটা বলি, যতদিন আমাদের পাশে আমেরিকা থাকবে আল্লাহর রহমতে, ততদিন আমাদের দেশ স্বাধীন, আমি মনে করি। এখনো যে আমাদের মহল্লায় গ্রামে গঞ্জে যে আক্রমণ হচ্ছে, এ নিয়ে এখানে আমাদের যে সরকার বা আমাদের পুলিশ বাহিনী বা আমাদের ভিতরে যারা ওই গ্রামের আনসার অথবা বিডিআর যাদেরকে বলে, এদের কোনো সুকর্ম তো দেখছি না। আচ্ছা, আমি আপনাকে বলি, ভালো অ্যাক্টিভিটিস তো দেখছি না। কথা বলছেন? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, এটা সত্য। আপনি বুঝতে হবে, এই লোকগুলা ছিল শেখ হাসিনার তৈরি, তার দলের লোক। এগুলা একটা লোকও নাই। আপনি প্রাইমারি স্কুল টিচার থেকে আরম্ভ করে একবারে উপর পর্যন্ত একটা লোক পাবেন না যে লোকটা হাসিনার দালাল নয়। হাসিনার থেকে সাধারণ মানুষ পর্যন্ত কোটি কোটি টাকা মালিক হয়েছে। এখন নিউ ইয়র্ক আসে বুঝতেন আপনি যে কিভাবে টাকা ধনী হয়েছে। ধনী লোকরা এখন আসা শুরু করছে এখানে। এদের চাল চলন, এখানে শপিং সেন্টার, মার্কেট, উচ্চপদস্থ যা আছে সবই তো ওনাদের, সব ওনাদের। এবং শেখ হাসিনার ছেলের এবং শেখ হাসিনার টাকা যার কাছে আসতো, যাদের কাছে আসতো, সবাই এখন এখানে। এবং মাঝখানে একটা পালাই গেছিল, কিন্তু এখান থেকে পালাই গেছে। অনেকে বলতে ভাই আমি যাবো না, আমি আসবো না এখানে।
আস প্রক্রিয়া কিছু করবে, এটা আমেরিকা। আমি নাম বলতে পারবো আপনাকে, নাম বলতে, কালকে দেখা হয়েছে, দেখা হয়। এরা এখন এখানে এসে এখন স্ট্রং অবস্থায় আছে। এরা কয় যে এটা ইন্ডিয়া কি বলে, ডেইলি স্টার পত্রিকা আছে না, ডেইলি স্টার পত্রিকা এখন এখান থেকে বের হয়। ডেইলি স্টার পত্রিকা কি লেখে, এখানে সবাই সন্ধ্যার পরে আসি জড়ো হয়, ডেইলি স্টার কি লিখছে, হাসিনা কেমনে আইলো, হাসিনা আসতেছি না কি লিখছে, আরে তোর হাসিনা আবার আইসে, এটার নাম আমেরিকা। বলে তো আবার বলে আগামী 20 দিন পর আসতেছে। আমি হবে হাসিনার আর জিন্দিগিতে আসামি হয়ে এরেস্ট অবস্থায় সে বাংলাদেশে ঢুকতে পারবে এবং তার বিচার হবে আয়না ঘরে, তাকে রাখা হবে আয়না ঘরে। আপনাকে বলি, এটা ইন্ডিয়া কখনো দিবেন না, কারণ সে একজন ইন্ডিয়ান নাগরিক। এটা আপনি এটা জানেন। আমার একটা আর্টিকেল, তার পুরো ফ্যামিলি 76 এর জুনে ইন্দিরা গান্ধী তার পুরো ফ্যামিলিকে নাগরিকত্ব দিছে, এটা ওদের পার্লামেন্টে পাশ করে। সো এগুলো আমরা যত কিছুই বলি, ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা জীবনও দিবেন না। আমি সম্প্রতি একটা আর্টিকেল দিয়েছি বাংলাতে, আমি যদি পারেন পড়ে দেখি, আমি আপনারা দিছি মনে হয় ওইটা। ওখানে লিখেছি হাসিনাকে ইন্ডিয়ার তার নিজের স্বার্থে অন্য কোন দেশে পাঠাবে না। হাসিনার মৃত্যু হবে ইন্ডিয়াতে, প্রয়োজনে হাসিনাকে ইন্ডিয়া মেরে ফেলবে, তাকে পাগল বানিয়ে আত্মহত্যা করাবে, মারছে ইন্ডিয়া। কেন? যদি হাসিনাকে ছেড়ে দেওয়া হয় থার্ড কান্ট্রিতে, বিশ্ব অনুকূল দেশে, তখন কি হবে? হাসিনা বলবে কিভাবে হাসিনাকে বাধ্য করেছে, বা হাসিনা স্বেচ্ছায় দিয়েছে, আমাদের দেশে চুক্তি করেছে, সব গোপন তথ্য সব সে বের করে দিবে। তখন বের হবে কি, তার তো ওই যে জিব্বার টান, তাকে এক সময় হাসিনা তো থার্ড কান্ট্রিতে, আমেরিকা তো সে দিবে না হাসিনাকে, বিশ্বের কোন দেশে হাসিনা যেতে দিবে না। কেন? গেলেই তো তার সমস্ত তথ্যগুলো বেরিয়ে আর শুধু তো হাসিনা আমাদের দেশে নয়, কিভাবে তারা পাকিস্তান নিবে, কিভাবে শ্রীলঙ্কা নিবে, সব নীল নকশা হাসিনা জানে। বুঝা গেছে? এই সব বেরিয়ে আসবে। দুনিয়া কোন লোক আর ইন্ডিয়াকে স্থান দিবে পৃথিবীতে। ইন্ডিয়াতে জানে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ক্রিমিনাল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সে সব দেশকে ডিস্টার্ব করেছে। এখন সময় আসছে ইন্ডিয়াকে ভেঙে দেওয়ার সময়। আপনি দেখবেন আগামী 5-6 বছরের মধ্যে ইন্ডিয়া ভেঙে যাবে অটোমেটিক্যালি। মণিপুর তো তারা ফাইট করতেই আছে। মণিপুর কেন? আপনার সারা আমেরিকাতে ইন্ডিয়াতে ফাইট হবে। খালিস্তানিরা ফাইট করবে না, কাশ্মীরের ফাইট করবে না, হায়দ্রাবাদ স্বাধীন ছিল সে যে হায়দ্রাবাদ নিয়ে গেছে সেটা ফাইট করবে না। ঠেকাবে কয়খান দিয়ে ঠেকাবে? আপনার শুধু দেখেন আজকে যে আমেরিকা যেখানে হাত দিছে, আপনার দেখে রাখেন এটা টুকরা টুকরা করা হবে। আমি আমেরিকান এফবিআইকে 2007 সনে বলছি, 2008 সনে, 2018 সনে আমি বলে দিয়েছি, লিখে রাখা যে তোমাদের এই ইন্ডিয়া একদিন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমাদেরকে বে অফ বেঙ্গলে ঢুকতে দিবে না, তোমাদেরকে এখন কালকে তো বলছে যে বে অফ বেঙ্গল আমাদের দখলে, ইন্ডিয়া এখানে আমেরিকা কি করবে, এটা আমাদের দখলে, এখানে আমেরিকা আসে কিছু করতে পারবে না। কালকে শুনছি টেলিভিশন, আমার কাছে আছে এটা, আমি আপনাকে মনে দিয়েছিলাম, এটা আমি আপনাকে দিছি, এটা লিঙ্ক। তারা তাদের ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, তারা যতই রাজত্ব করুক আর না করুক, কি বলছি কথা বুঝছেন? বে অফ বেঙ্গল কেন ইউনাইটেড স্টেটসে বে অফ বেঙ্গল ঢুকছে, ইউ নো দ্যাট, আই নো দ্যাট। সো ইন্ডিয়া জাস্ট ওয়ে ফ্রম বে অফ বেঙ্গল রাইট নাও, কারণ চায়না, ইন্ডিয়া এন্ড বার্মা, they are hail from Bay of Bengal now. কথাটা বুঝছেন না? সো এখন চায়নাও বুঝে, ইন্ডিয়াও বুঝে, বার্মাও বুঝে। সো এনিওয়ে আমরা কিন্তু লাস্ট পর্যায়ে, আল্লাহর রহমতে, আপনি প্রবাসে আমাদের ইলেকশন আসছে ইউনাইটেড স্টেটসে, যদি আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য নিউ আমেরিকাতে দুই একটি কথা বলেন, আমরা কাকে আমেরিকান এজ এ ভোটার যারা আছি, মানব সভ্যতা অনুসারে, আদমের সন্তান অনুসারে, আল্লাহর রাসূলের
অনুসারী হিসেবে কাকে ভোট দেওয়া উচিত? আচ্ছা, এটা বড় একটা দায়িত্ব দিয়েছে আমাকে। আমি তো ভাইয়া জাজ না, আর আমি তো সারা সারা আমেরিকা প্রতিনিধিত্ব করি না, আর সব মানুষের তো মানে ভিন্ন ভিন্ন মত আছে। মুসলমান হিসাবে, একজন নবীর উম্মত হিসাবে আপনি আমরা কাকে ভোট দেওয়া? আপনাকে আগে বলছি যে আমরা মুসলমানরা যখন যে দেশে থাকি, দুনিয়ার সব দেশ জায়গায় মুসলমানদের আল্লাহর কোরআন অনুযায়ী। আল্লাহর এই ইসলাম ধর্মটা সারা বিশ্বের সব মানুষের জন্য, মানুষ, জিন, সমস্ত প্রাণীর জন্য। আল্লাহর নবী কোনদিন নারীদের প্রশাসন চান না। ওকে, রাইট। সো নারী নেতৃত্ব নিষিদ্ধ, এবং পরিবারের পর্যন্ত নারীরা কোন। আপনি এমন মাসলা, এমন কথা বলবেন না হ্যাঁ নেটওয়ার্কে, যেটা নারীদের, আমরা নারীদের বিপক্ষে নয়, কোন প্রজাতন্ত্র চালানের ক্ষমতা নারীরা রাখেন, অ্যাডমিনিস্ট্রেশন চালানের সম অধিকার চালানের নারীরা রাখেন, কিন্তু আপনার তাওরা, ইনজিল, জাব্বুর, কোরআন কোথাও নারী নেতৃত্বের কথা লেখা নাই, তাই না? রাইট। আমি একটু কথা বলি, তা হচ্ছে নারীর হচ্ছে আমাদের মা, এবং মায়ের প্রতি আমাদের সন্তানদের দায়িত্ব এত বেশি, গুরুত্ব এত বেশি ইসলামে, যে মাকে সবার চাইতে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। মা বাবার সন্তান তার মায়ের প্রতি বেশি দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু মা কষ্ট করে তাদের জন্য। ঠিক আছে, এত সত্ত্বেও আল্লাহ বলছে যে না, তারা মাকে 3 গুণ বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। পুরুষের চাইতে বাবার চাইতেও মাকে 3 গুণ বেশি, অর্থাৎ 3 বার বলছে আল্লাহ যে মহানবী, যে তুমি প্রশ্ন করেছে রাসূলুল্লাহ, আমার কাছে মা বাবার মধ্যে কে বেশি শ্রেয়? বলছে তোমার মা, তোমার মা, তোমার মা। তারপর বলছে কে এরপরকে? তোমার বাবা। ঠিক আছে, এই মাকে আবার অবশ্যই সবার চেয়ে, এবং সন্তানের বেহেশত হচ্ছে মায়ের দোয়ার উপর নির্ভর করবে, মায়ের পায়ের নিচে বলা হয়েছে এখানে, অর্থাৎ মায়ের দোয়ার উপরে নির্ভর করবে সন্তান। এনিও তারপরও সমস্ত ধর্মগ্রন্থ ঠিকই বলছেন, কোনো ধর্মগ্রন্থ যে হোক, তাওরাত থেকে আরম্ভ করে কোরআন পর্যন্ত, কোথাও যত ধর্মগ্রন্থ আসছে পৃথিবীতে, কোন ধর্মগ্রন্থে নারীকে নেতৃত্ব দেওয়া হয়নি, দেশের নেতৃত্ব। কারণ এটা খুব টেকনিক্যাল, অনেক টেকনিক্যাল। যাই হোক, এখন আমেরিকার ক্ষেত্রে আমি আসি, সংক্ষেপে 1 মিনিটে বলে দিবেন, কিন্তু আমাদের সময় নেই। হ্যাঁ, আমি সরাসরি বলি, যদি আমাকে বলা তুমি কাকে ভোট দিবা, আমি বলবো আমি কোনো নারীকে ভোট দিব না। যদি নারী প্রেসিডেন্ট হতে চায়, তাকে আমি ভোট দিব না, সে যে ধরনের হোক না কেন। যদি আমার মাও আসে, আমি তাকে ভোট দিতাম না। আমার মা যদি প্রেসিডেন্টশিপ কন্টেস্ট করে, আই উড নট ভোট ফর হার, যদি আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর কিছু বলতে হবে? একটা কথাই বুঝে যান, আমি কোনোভাবেই নারী লিডারশিপ আসার দরকার নেই এই দেশে। এবং যেখানে হিলারি ক্লিন্টনকে এদেশের মানুষরা ভোট বেশি দিয়েও যিনি দায়িত্ব ক্ষমতা পাননি, সেখানে অন্য কোনো মহিলা আরো অযোগ্য 1000% আরো বেশি অযোগ্য একজন মহিলা আমেরিকার মতো দেশের লিডারশিপ নেতৃত্ব যাবে। জয়নাল ভাই, আপনি আমাদের নেটওয়ার্কে আসছেন এবং অনেক সময় দিচ্ছেন, আপনার মূল্যবান সময় রেখে, এবং অনেক কথা বলছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দেশের স্বার্থে, জনস্বার্থে, বাংলাদেশের স্বার্থে, এবং আমাদের প্রবাসী ভাই বোনদের স্বার্থে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাকে সুযোগ দিচ্ছেন কথা বলার জন্য। এবং আমার দেশবাসী যে দেশে আছেন, যেখানে আছেন, আপনারা সবাই স্বাধীন বাংলাদেশ রক্ষার জন্য কাজ করবেন, টাকা দিবেন, সমর্থন করবেন, দোয়া করবেন, যে যেমনি পারেন। যে দেশে আসে সে দেশের গভর্নমেন্টকে একটু রিকোয়েস্ট করবেন যে আমাদেরকে সাহায্য করো। হেল্প আওয়ার কান্ট্রি টু স্ট্যান্ড অন ইটস ওন লেগ। প্রিয় দর্শক, আমরা আমাদের সমসাময়িক বাংলাদেশ এখানেই শেষ করছি। দেখুন, বাংলাদেশ আপনার, বাংলাদেশ আমার, বাংলাদেশ 18 কোটি আমাদের ভাই বোন, আমাদের বাংলাদেশের জনগণের।
বাংলাদেশ রক্ষার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। এবং যারা বাংলাদেশে এই পরিস্থিতির দায়িত্ব, যেই কুকর্ম করছে, তাদেরকে অবশ্যই সাজা পেতে হবে। তাদেরকে জাস্টিস সাজা অবশ্যই দিবে। জাস্টিস অবশ্যই আছে। শুনেন, কোরআন, হাদিস, গীতা, বাইবেল কোথাও নাই যে তারা জাস্টিস পাবে না। ক্রাইম করছে, ক্রাইমের পানিশমেন্ট অবশ্যই হবে, পৃথিবীর যেখানে থাকুক না কেন। এবং আমরা না পারি, আল্লাহর তরফ থেকে হলো সে পানিশমেন্ট পাবে। তবে দেশ আপনার, দেশ আমার, আপনার আমার ভাই বোন, আপনার আমার প্রতিবেশী। রক্ষার দায়িত্ব আপনার আমার, দেশের উন্নয়ন আপনার আমার। একটা কথা বলা হয় নাই, আমি একটা মিনিট কথা নেব। আপনি বলছেন যে বাংলাদেশে এখন এই মারামারি হানাহানি হচ্ছে, কারা করতেছে? এরা সম্পূর্ণ ইন্ডিয়ান এজেন্ট, ইন্ডিয়ার পক্ষে যারা কাজ করে তারা। দেশের স্বার্থে, জনস্বার্থে প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি স্থানে উন্নয়নের দায়িত্ব আপনার আমার। প্লিজ, যে অরাজকতা চলছে, এই অরাজকতা থেকে দূরে সরে আসুন। বর্তমান সরকারকে সহযোগিতা করুন, সরকারের সাথে হাত বাড়িয়ে দিন। এবং সরকার বলছে, যদি তারা কোথাও ভুল করে, ভুল ধরিয়ে দিন, সহযোগিতা করার জন্য। এই ধরনের সরকার পৃথিবীর কোথাও আমরা শুনি নাই, এই প্রথম আমরা শুনছি। এবং বাংলাদেশে এই প্রথম একটি সরকার বলছে যে কোথাও ভুল হলে মিডিয়া এবং প্রত্যেককে বলছে ভুল ধরিয়ে দিন। আমরা সরকারকে উদার মনোভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং সহযোগিতা যেখানে হোক আমরা করব ইনশাল্লাহ, প্রবাস থেকে হোক, দেশ থেকে হোক। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম টিভি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সর্বক্ষেত্রে সকল স্মার্ট টিভি সারা বিশ্বে যে যেখানে থাকুন না কেন, সকল iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে, অলসো রুকু, অ্যামাজন, আপেল টিভি এবং হরাইজন স্যাটেলাইটে। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। দর্শক, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস মিলেনিয়াম টিভি অ্যান্ড মিলেনিয়াম টিভি ইউএসএ। আমাদের ইউটিউব অ্যাড্রেস মিলেনিয়াম টিভি ইউএসএ। যে ওয়েবসাইট millenniumtvusa.com। যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল ভাই, বলেন।